সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারটাতে তোমাদের অনেক ভয় থাকে। আজকের এই ভিডিওতে এই ক্লাসে তোমাদের সমস্ত যা ডাউট আছে সব কিছু আউট হবে। কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সরল সুদের ক্ষেত্রে, সেই বিষয়গুলো কি আজকে ক্লাসে আমরা কনসেপ্ট এবং কনসেপ্ট বেস প্রবলেম এবং এক্সামে আসবেই এমন কিছু প্রবলেম করাবো। লোন যদি নাও তুমি, সুদ নেবে গভর্নমেন্ট। সো হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের ব্যাংকিং এজেন্ট। হ্যাঁ, ক্লাস 10 সবাইকে স্বাগত। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমাদের প্রত্যেককে স্বাগত। সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারটাতে তোমাদের অনেক ভয় থাকে। স্যার সুদ আসল এই কারবারগুলো আমরা বুঝতে পারি না, স্যার এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারছি না, বারবার বেঁধে যাচ্ছে। আজকের এই ভিডিওতে এই ক্লাসে তোমাদের সমস্ত যা ডাউট আছে সব কিছু আউট হবে। গ্যালারির একেবারে ওপারে ফেলে দেব, একেবারে ফুলটস পেয়েছি 6 আঁকাবো। সো শেষ পর্যন্ত তোমাদের প্রত্যেককে থাকতে হচ্ছে আজকে ক্লাসে। আজকে ক্লাসে যারা যারা থাকবে তাদের কাছে সরল সুদ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট হয়ে যাবে। আজকে ক্লাসে আমরা শুধুমাত্র কনসেপ্ট করাবো না বা শুধুমাত্র প্রবলেম করাবো না, আজকে ক্লাসে আমরা কনসেপ্ট এবং কনসেপ্ট বেস প্রবলেম এবং এক্সামে আসবেই এমন কিছু প্রবলেম করাবো। সুতরাং ক্লাস 10 আজকের ক্লাসটি যদি তোমরা দেখে ফেলো, সরল সুদ কষা আই থিঙ্ক আগুন লাগিয়ে আসতে পারবে পরীক্ষাতে। সুদ প্রথমত দু ধরনের হয়, একটা সরল, একটা চক্রবৃদ্ধি বা সমাহার বৃদ্ধি। তো আজকে আমরা সরল সুদ পড়ব, পরবর্তী সময়ে পরবর্তী ক্লাসে চক্রবৃদ্ধি সুদ পড়ব। অবশ্যই তোমরা যারা যারা নতুন আমাদের চ্যানেলে আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে অর্থাৎ বাংলার প্রত্যেকটি ক্লাস 10-এর ছেলেমেয়ের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে নেবে। যারা 11-12-এর ছেলেমেয়ে তারা অবশ্যই তোমাদের ভাই বোনেদের সাথে, তোমাদের পাড়া প্রতিবেশী, তোমাদের গ্রামের ছেলেমেয়েদের সাথে শেয়ার করে নেবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। সো আর দেরি করব না, আমরা শুরু করে দেব আজকের ক্লাস। লেটস স্টার্ট। চলো, আমরা আজকে মেনলি সরল সুদ কষা এই চ্যাপ্টারটি পড়তে চলেছি। তো এই চ্যাপ্টারটিতে আমরা যে জায়গাগুলো পড়ব একটুখানি দেখে নিই। প্রথমত সুদ ক রকমের হয় আমরা বললাম, সুদ দু রকমের হয়, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সুদ কি, কোনটা সরল কোনটা চক্রবৃদ্ধি, এই সব কিছু আমি ইন ডিটেলস তোমাদেরকে ব্যাখ্যা করব। তবে তার আগে তোমরা প্রত্যেকে জানো যে আমরা বেসিক্যালি দু ধরনের মানুষকে দেখতে পাই বা দু ধরনের ক্যাটাগরি দেখতে পাই। এক, যারা টাকা ধার নেয়, আর দুই, যারা টাকা ধার দেয়। তো আমরা যারা ছোট তারা আমাদের দাদা দিদি, আমাদের বাবা মা, আমাদের কাকা কাকিমা এদেরকে দেখতে পাই নিয়মিত ব্যাংকে যায় বা নিয়মিত বিভিন্ন সংস্থা থেকে হয় টাকা ধার করে বা টাকা রেখে আসে। তো যারা টাকা ধার করে, ধরো তুমি একটা বাড়ি করছে, তোমার বাবা টাকা ধার করছে ব্যাংক থেকে, তাহলে তাকে কি বলে? এবং যদি তোমার বাবার মাইনের থেকে অনেক বেশি টাকা রোজগার হচ্ছে এবং সেই টাকাটা তোমার বাবা ব্যাংকে রাখতে যাচ্ছে বা মা ব্যাংকে রাখতে যাচ্ছে, সেটাকে কি বলে? অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকে টাকা রাখতে যাওয়া হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক থেকে টাকা নিয়ে আসা হচ্ছে। ব্যাংক থেকে যখন আমি টাকা ধার নিয়ে আসি তখন আমি অধম, অর্থাৎ আমি ধার নিচ্ছি, আমি অধম। কিন্তু আমি যখন ব্যাংকে টাকা রাখছি, ধরো ব্যাংক থেকে যখন টাকা ধার নেয় না, তার সাথে যে ব্যবহার হয়, যে টাকা রাখে তার সাথে অনেক ভালো ব্যবহার হয়, তাকে এসি রুমে বসিয়ে কফি খেতে খেতে তার টাকাটা নেওয়া হয়। কিন্তু যে টাকা ধার নেয় তাকে আজকে হবে না, যাও তো কালকে আসবে, লোনের টাকা কাল পাবে, তার সাথে এভাবেই ব্যবহার করা হয়। তো যে টাকা ধার নেয় সে আসলে অধম, আর যে টাকা ধার দেয় সে আসলে উত্তম। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু একটা ছোট্ট লাইন ছোটবেলা থেকে আমরা সবাই পড়ে এসেছি, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে। অর্থাৎ এখানে কিন্তু উত্তম আর অধমের মধ্যেই ট্রান্সফার হচ্ছে, উত্তম টাকা দিচ্ছে, অধম টাকা নিচ্ছে। তো এই ট্রান্সফারটা তার মানে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম অর্থাৎ যে টাকা দেয়ও না টাকা নেয়ও না, তিনি চলেন তফাতে। অর্থাৎ সমাজে এমন কিছু মানুষ আছে যারা না টাকা ধার দেয় না টাকা ধার নেয়, তো তাদেরকে আমরা বলবো মধ্যম, তারা
তফাতে গেল। তাহলে আমরা এখন কাদের নিয়ে আলোচনা করব? উত্তম আর অধম। এখান থেকেই আমাদের দুটো কথা বা দুটো শব্দবন্ধ উঠে আসে। তার মধ্যে একটা হচ্ছে উত্তমন্য, অর্থাৎ যিনি টাকা ধার দেন, যিনি টাকা ধার দেন, যিনি টাকা ধার দেন তিনি কি? উত্তমন্য, অর্থাৎ আমি দিচ্ছি, আমি উত্তম, কিন্তু যিনি টাকা ধার নিচ্ছেন তিনি হয়ে গেল অধমন্য। যিনি টাকা ধার নিচ্ছেন তিনি কি? তিনি অধমন্য। তো এই দুটো বিষয় আমাদেরকে বুঝে রাখতে হবে। আজকের সময়ে আমরা প্রত্যেকে এই লেনদেনের সাথে জড়িত। আমরা প্রত্যেকটা মানুষ লেনদেন করতেই হয় বাধ্যতামূলক। তাই জন্য এই চ্যাপ্টারটা শুধুমাত্র যে পরীক্ষায় পাশ করার জন্য এমনটা নয়, এই চ্যাপ্টারটা আমাদের অনেক নলেজ গেইন করবে, যেগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের জীবনযাপনে ব্যবহার করতে পারবো। সুতরাং আমরা এখানে দুটো জিনিস শিখলাম। এক কি? উত্তমন্য, অর্থাৎ যেটাকে আমি উত্তম বলছিলাম এতক্ষণ, ওখান থেকেই শব্দটা এসছে উত্তমন্য। আর দুই কি? অধম থেকে একটা শব্দ এসছে অধমন্য, অর্থাৎ যিনি টাকা ধার নিচ্ছেন তিনি অধমন্য, যিনি টাকা ধার দিচ্ছেন তিনি উত্তমন্য। তো এই দু ধরনের ক্যাটাগরি বা দু ধরনের মানুষ অ্যাকচুয়ালি হয়। ক্লিয়ার? বোঝা গেল স্যার? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবার কোনো জায়গাতে, কোনো ব্যাংক, কোনো পোস্ট অফিসে সরল সুদের হারে টাকা দেয়, আবার কোনো ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হারে টাকা দেয়। স্যার এটা ঠিক বুঝলাম না, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ। আরে আপনি তো তখন থেকে সরল চক্রবৃদ্ধি করে যাচ্ছেন, সুদটা কি সেটা তো বলুন। সুদ হলো আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, ধরো 100 টাকা আমি ব্যাংকে জমা রাখছি, 1 বছর পর আমি ব্যাংক থেকে 120 টাকা পাচ্ছি, তাহলে ওই যে 20 টাকা এক্সট্রা, ওটা আমার সুদ। এখন এই সুদটা না দিলে কি হতো? আমি 100 টাকা ব্যাংকে জমা রাখলাম, 2 বছর পর 100 টাকাই ফেরত পেলাম। তাহলে আমি ব্যাংকে জমা রাখবো কেন? আমি বাড়িতে রাখতে পারি। আমি ওই টাকাটা নিয়ে কোনো বিজনেসে খাটালে 100 টাকাটা আমি তো অনেক বেশি টাকা করতে পারি। কিন্তু আমি ব্যাংকে টাকা রাখছি কেন? তার জন্য ব্যাংক আমাকে একটা প্রফিট দেখাচ্ছে। ব্যাংক বলছে তুমি যে 100 টাকা রাখছো, সেই 100 টাকা থেকে তুমি কিন্তু 20 টাকা এক্সট্রা উপার্জন করতে পারছো, যেটা তুমি বাড়িতে রেখে দিলে পারতে না। তাই জন্য এই লোভে প্রত্যেকে যাচ্ছে ব্যাংকে টাকা রাখতে। আর একটা কি? সিকিউরিটি, যে আমার টাকা ইনক্রিজও হচ্ছে এবং ব্যাংকে টাকা থাকা মানে সিকিউর। আমি বাড়িতে টাকা রাখলে সেটা ইঁদুরে কেটে দিতে পারে, ডাকাতি হতে পারে, চুরি হতে পারে, পকেটমারি হতে পারে, বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারে। কিন্তু আমি ব্যাংকে টাকা রাখছি মানে সেটা একটা লকারে রেখে আসছি, সেটা সিকিউর। এখন যদিও ব্যাংক সিকিউর কতটা বলা মুশকিল, কিন্তু তবুও মানুষ মনে করছে যে ব্যাংকটা সিকিউর। তাহলে এই দুটো কারণে আমরা ব্যাংকে টাকা রাখছি। এক, যে ব্যাংক সিকিউর, আর দুই, আমি ব্যাংকে টাকা রাখলে কিছু এক্সট্রা টাকা পাচ্ছি। যে টাকাটা আমি রেখেছি সেটা তো পাচ্ছি, তার সাথে কিছু এক্সট্রা পাচ্ছি। এই যে টাকাটা রেখেছি 100 টাকা, এই 100 টাকার পরিবর্তে আমি যে 120 টাকা পেলাম, তাহলে এই 20 টাকাটা আমি এক্সট্রা পেলাম। এই 20 টাকাটা হলো সুদ। এই 20 টাকাটা কি? সুদ। এবার ব্যাংক তোমাকে 120 টাকা কি 20 টাকা যে এক্সট্রাটা দিচ্ছে সেটা পকেট থেকে দিচ্ছে না, সে কিন্তু পকেট থেকে দিচ্ছে না। সে কি করছে? সেই 100 টাকাটা নিয়ে কোনো ব্যবসায়ীকে ঋণ দিচ্ছে। 100 টাকাটা তোমার কাছ থেকে যেটা তুমি ব্যাংকে জমা রাখলে, সেই ব্যাংক এই 100 টাকাটা নিয়ে কোনো ব্যবসায়ী বা কোনো কাউকে ঋণ দিচ্ছে। যাকে ঋণ দিচ্ছে ব্যাংক তার থেকে আর একটু বেশি নিচ্ছে। তুমি ধরো 2 বছরে 120 টাকা পাচ্ছ, মানে 20 টাকা সুদ পাচ্ছ, ব্যাংক 2 বছরে তার থেকে 140 টাকা নিচ্ছে। অর্থাৎ সে কিন্তু আরও 20 টাকা বেশি নিচ্ছে, নিয়ে ব্যাংক 20 টাকা বেনিফিট করছে। অর্থাৎ ব্যাংক 40 টাকা সুদ নিল, তোমার টাকা থেকে ব্যাংক 40 টাকা সুদ নিল, নিয়ে ব্যাংক তোমাকে 20 টাকা দিল এবং ব্যাংক নিজের কাছে 20 টাকা রেখে দিল। তো এই হলো টোটাল প্রসেস। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এটা দুটো রকমে হতে পারে, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ মানে হলো সময় যাই হয়ে যাক না কেন আমার টাকাটা একটা নির্দিষ্ট হারে বাড়বে। যে আমাদের বলে না 2% হারে ইন্টারেস্ট, তাহলে এই 2% হারেই আমার টাকাটা বাড়বে। অর্থাৎ আমি ব্যাংকে টাকা রাখলাম, 100 টাকা 1 বছর পর 110 টাকা হলো, আরও 1 বছর পর 120 টাকা হলো। তো এটা সরল সুদ।
কিন্তু যদি চক্রবৃদ্ধি হতো 100 টাকা এক বছর পর 110 টাকা হলো, এর পরের বছর কিন্তু আর 100 টাকার উপরে সুদ নয়, 110 টাকার উপরে সুদ। তো এই 110 টাকার উপরে সুদ ধরো আরও 12 টাকা, তাহলে আমি পেলাম 122 টাকা, অর্থাৎ আমি আরও 2 টাকা এক্সট্রা পেলাম। তো এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু এই ইনক্রিজটা পার্টলি হয়, বাট সরল সুদের ক্ষেত্রে ফ্ল্যাট, অর্থাৎ সমতলে তুমি যা টাকা রাখছো সেই টাকার উপরেই হবে। কিন্তু চক্রবৃদ্ধিতে তুমি যে টাকা রাখছো তার উপরে যেটা বাড়ছে তার উপরে ইন্টারেস্টটা তৈরি হবে। তো এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ সরল সুদ বা সরল সুদে কি কি প্রয়োজন। কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সরল সুদের ক্ষেত্রে, সেই বিষয়গুলো কি কি? স্যার, এখানে প্রথমত আসল, অর্থাৎ যে টাকাটা আমি দিলাম, যে টাকাটা আমি রাখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে টাকাটা আমি রাখলাম ব্যাংকে সেটাকে আসল বলবো, বা যে টাকাটা আমি ধার নিলাম সেটাকে আসল বলবো। এবার এটা হচ্ছে সময়। সময় আমি কত বছর? 2 বছর। আসল 100 টাকা, সময় 2 বছর। সুদের হার এই 2 বছরে কি পার্সেন্টে আমাকে সুদ দেবে? 100 টাকার উপরে ধরো 2% হারে আমাকে সুদ দিচ্ছে। 2% হারে ব্যাংক কত পার্সেন্ট হারে সুদ দিচ্ছে? ব্যাংক বলল তুমি 100 টাকা দিয়েছো, তোমাকে 2% হারে সুদ দেব, অর্থাৎ 100 টাকার উপর 2 টাকা। ক্লিয়ার? তো এই হারে সুদ দিচ্ছে। আমার 2 বছর পর সুদ কত হবে এটা আমাকে বের করতে হবে। তো এই টোটাল একটা সরল সুদ বের করার জন্য এই শব্দবন্ধগুলো খুব ইম্পর্টেন্ট। কি কি শব্দবন্ধ? আসল, সময়, সুদের হার, সুদ। এই 4টে জিনিস যে জানবে সে এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক করতে পারবে বা ফাইট করতে পারবে, এবং কনসেপ্ট ক্লিয়ার থাকলে সে করতে পারবে। তাহলে এই আসল, এটাকে ইংরাজিতে বলা হয় প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল বলা হয় বলে এই আসলটাকে ধরা হয় পি। কি ধরা হয় স্যার? পি ধরা হয়। খুব সহজ বিষয় দেখো। সময়কে বলা হয় টি। কি বলা হয়? টাইম। টাইম ফর টি। সুদের হার যেটা 100 টাকার উপর বাড়ছে সেইটাকে বলা হয় R%, রেট অফ ইন্টারেস্ট। রেট, হার বৃদ্ধি মানে রেট অফ ইন্টারেস্ট। তো এই জন্য আর থেকে R% সব এটা নেওয়া হচ্ছে। আর সুদকে, সুদ ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট, একে ডিফাইন করা হচ্ছে আই দিয়ে। তাহলে পিটি R% আর আই দিয়ে ডিফাইন করা হচ্ছে। স্যার, এই কয়েকটা শব্দবন্ধ জানলেই হয়ে যাবে? হ্যাঁ, এই কয়েকটা শব্দবন্ধ এবং একটা ছোট্ট ফর্মুলা জানলেই আমরা গল্প অল্প করে দিতে পারবো। হোয়াট ইজ দ্য ফর্মুলা? দ্য ফর্মুলা ইজ আই ইকুয়াল টু PTR/100, অর্থাৎ আই ইকুয়াল টু क्या हुआ हमारे, चलो आई फॉर इंटरेस्ट मोट सूद, आई फॉर इंटरेस्ट मोट सूद, प्रिंसिपल आसल, अर्थात आसल के আমরা বলছি পি, সুদের হার রেট অফ ইন্টারেস্ট তাকে আমরা কি বলছি? R%, আর সময়কে কি বলছি? টি। তো এখানে আই অর্থাৎ সুদ ইকুয়াল টু PTR/100, অর্থাৎ সুদ, সরল সুদ ইকুয়াল টু আসল ইন্টু ওই 4টে জিনিস, আসল, সময় ইন্টু সুদের হার, আসল, সময় আর সুদের হার, টোটালটা বাই 100। তাহলে সুদ ইকুয়াল টু কি পেলাম? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার ক্লিয়ার স্যার, একদম সহজ সূত্র। আই ইকুয়াল টু পিটার 100তে কত পেয়েছে? 0 পেয়েছে, 100তে কিছু একটা পেয়েছে। তো আই ইকুয়াল টু পিটার/100। ওকে, চলো নেক্সট। আই ইকুয়াল টু PTR/100, এটাকে তোমরা মনে রাখতে পারো, আই ইকুয়াল টু পিটার/100। চলো এইবার এই আই ইকুয়াল টু PTR/100 দিয়ে কি কি কোশ্চেন আমরা সলভ করতে পারি। আচ্ছা, প্রথমে যে কোশ্চেনটা দেখেছিলাম এটা সলভ করি। পি কত স্যার? 100 স্যার। টি কত স্যার? 2 বছর স্যার। সবসময় সময়কে বছরে নিয়ে অঙ্ক করবে। সব সময় এই সরল সুদের অঙ্ক করার সময় সময়কে কিসে নিয়ে যাবে? বছরে নিয়ে যাবে। মাথায় থাকবে? হ্যাঁ স্যার মাথায় থাকবে। টি ইকুয়াল টু কত? 2 বছর। সুদের হার R% ইকুয়াল টু কত? 2%। আমাকে কি বের করতে হবে? সুদ, অর্থাৎ আই বের করতে হবে।
হোয়াট ইজ আই? আই ফর পিটিআর বাই 100। স্যার এখানে পি কত? 100। স্যার টি কত? 2। স্যার আর কত? 2 বাই 100। 100 100 কাটছে 4। ক টাকা? 4 টাকা। তাহলে 2 বছর পর তোমার ক টাকা হবে? 104 টাকা। 100 টাকা তুমি রেখেছিলে ব্যাংকে, 2 বছরের জন্য 2% হারে সুদ দিল, কত টাকা পাচ্ছ? 104 টাকা। তাহলে আমি যে বলেছিলাম 120 টাকা তুমি কখন পেতে পারো? 120 টাকা তুমি তখনই পেতে পারো যখন 2 × 10 হবে। 2 × 10 তবেই তো 20 বাড়বে। তাহলে এই 2টা 10, অর্থাৎ এখানে কিন্তু তোমার কি হয়ে যাবে? 10%। যদি এটা 2% না হয়ে তোমাকে ব্যাংক 10% হারে সুদ দিত, তাহলে তুমি কত টাকা পেতে? তাহলে তুমি কিন্তু 120 টাকা পেতে। এই জন্যই কিন্তু লোক দেখে যে কোন ব্যাংকে সুদের হার বেশি, সেই ব্যাংকেই তারা টাকা রাখতে যায়। কোনো ব্যাংকে, আমাদের সরকারি ব্যাংক, সেখানে সুদের হার কম, বেসরকারি ব্যাংক সুদের হার বেশি, কিন্তু বেসরকারি ব্যাংকে রিস্ক বেশি, সেটা কোনো সময় উঠে যেতে পারে, তুমি কিছু করতে পারবে না। তাই জন্য লোকজন কিন্তু একটু চাপেই থাকে যে প্রফিট বেশি পাবে বেসরকারি ব্যাংকে টাকা রাখলে, কিন্তু তবুও লোকজন সরকারি ব্যাংকেই টাকা রাখে। ওকে, চল। আচ্ছা, তো এই গেল টোটাল প্রসেস। এবার আমরা কয়েকটা অঙ্ক করে বিষয়টা দেখে নিই। একদম প্রথমে সূচনা লগ্নে একটা ছোট্ট অঙ্ক তোমাদের জন্য, খুব সহজ অঙ্ক। আজকে যে প্রবলেমগুলো করাচ্ছি তোমাদের কোষে দেখি 2 থেকেই করাচ্ছি, অর্থাৎ তোমাদের বই থেকে করাচ্ছি, এবং প্রত্যেকটা প্রবলেম খুব 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 গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রবলেম, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য 12% সরল সুদের হারে, কিচ্ছু নেই, শুধু পড়ো আর লেখো, পড়া লেখা, এই তো জীবন, পড়া লেখা, শুধু পড়ো এবং লেখো। একসঙ্গে একটা ছোট ব্যবসা চালানোর জন্য 12% সরল সুদের হারে, তাহলে সুদের হার R% = 12%। কত টাকা ধার নেয়? P = 15,000 টাকা। কত টাকা ধার নেয়? 15,000 টাকা ধার নেয়। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? সময়টা কত? T = কত? 4 years। সময় T = 4 বছর। ওকে, তাহলে R% 12%, P 15,000 এবং T 4 years। ওকে, কত টাকা সুদ দিতে হবে? কি বের করতে হবে? সুদ দিতে হবে মানে আমাকে আই বের করতে হবে। কি বের করতে হবে? আই বের করতে হবে। উই নো, আমরা কি জানি? I = PTR বাই 100। স্যার পি কত স্যার? 15,000। স্যার টি কত স্যার? 4 বছর। স্যার আর কত স্যার? 12। স্যার নিচে কত স্যার? 100। 0 2 0 কাটছে স্যার। 4 15 60, 600 × 12, 6 12 72 নাকি? 6 2 12 2, হাতে থাকে 1, 6 7 72 টাকা। কত টাকা সুদ পাবে? 15,000 টাকায় 12% হারে যদি 4 বছর সে টাকাটা রাখে, সে 7,200 টাকা সুদ পাবে। কত টাকা সুদ পাচ্ছে? 7,200 টাকা সুদ পাচ্ছে। 150 × 4, তাহলে 15 4 4 15 60, ঠিক আছে, 600 × 12, ঠিকই আছে। ওকে, ক্লিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। সে 7,200 টাকা সুদ পাচ্ছে, তাহলে সে অবশ্যই টাকাটা রাখতে চাইবে, তার কারণ 15,000 টাকা বাড়িতে ফেলে রাখলে 1 টাকাও পেত না, ব্যাংকে রাখলে 7,200 টাকা পাচ্ছে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটা সমবায় ব্যাংক থেকে কত % হারে সুদের হারে টাকা নিয়েছে? 12% সরল সুদের হারে। 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। কিছু টাকা কি করলো? ধার নিল। প্রত্যেক মাসে 378 টাকা করে তার সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এখানে আমার সুদের হার কত % বাবা? সুদের হার = 12%। কিছু টাকা ধার নিয়েছিল, প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হয়। কিছু টাকা ধার নিয়েছিল, আমি কত টাকা ধার নিয়েছিল জানি না, তাহলে সুদ কত দিতে হয়? প্রত্যেক মাসে 378, 378 টাকা প্রত্যেক মাসে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? আচ্ছা, সময় কত? 378 টাকা 1 মাসে, তাহলে সময়টা 1 মাস, মানে 1/12 বছর। 1 মাস মানে কত বছর? 1 মাস মানে 1/12 বছর। তাহলে 1/12 বছরে তাকে 378 টাকা সুদ দিতে হয়। ধরি আসল বা ধরি ধার নিয়েছিলেন, আসল কত টাকা? X টাকা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 378 = আসল X ×
সময় কত 1/12 ইন্টু আর কত 12% বাই 100, 12 কাটছে 100 এপারে চলে আসছে, এক্স ইকুয়াল টু 37800 কত 37,800 টাকা, 37,800 টাকা। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা হলো কিনা একটু জানিয়ে দেবে যে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার কি নয়, ক্লিন অ্যান্ড ক্লিয়ার নয়। ওকে স্যার, নেক্সট। যদি বার্ষিক 10% হারে সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তাহলে আমি সুদের হার কত, প্রত্যেকটা জিনিস আমাকে প্রথমে লিখে নিতে হবে। সুদের হার দেওয়া আছে, সুদের হার 10%, সুদ কত দেওয়া আছে 800 টাকা, ও 800 টাকা আসল, আসল 800 টাকা জমা দেয়, তাহলে আসল কত টাকা দেওয়া আছে 800 টাকা, তাহলে আসল 800 টাকা, সুদের হার 10%, সুদ আসল কত, সুদ আসল 1200 টাকা, সুদ আর আসল মিলিয়ে 1200 টাকা, আসল শুধু 800 টাকা, তাহলে সুদ কত, সুদ আর আসল মিলিয়ে যদি 1200 হয়, যদি শুধু আসল 800 হয়, তাহলে সুদ কত 1200 বিয়োগ 800, সুদ কত টাকা 400, কত টাকা সুদ বাবা 400 টাকা, তাহলে সুদ পেয়ে গেলাম 400 টাকা। তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল, সময় জানি না, সময় তো নিয়তির হাতে, তাই না? ধরি সময় টি, কত সময়ের জন্য রেখেছিল, তাহলে সময়টাই বের করতে হবে। উই নো, আমরা কি জানি, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, এটুকুই মনে রাখলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমার হয়ে যাবে, আলাদা করে কিচ্ছু মনে রাখতে হবে না। আই কত স্যার, আই হচ্ছে 400, পি কত স্যার 800, টি কত স্যার জানি না, আর কত স্যার 10, বাই কত 100, স্যার একটা শূন্য একটা শূন্য কাটতেস, স্যার আরেকটা শূন্য আরেকটা শূন্য কাটতেস, স্যার টি ইকুয়াল টু কত পাচ্ছি 400 বাই 80, স্যার শূন্য শূন্য কাটতেস, স্যার 5 8 40, স্যার টি ইকুয়াল টু কত পাচ্ছি 5। ক বছর? হ্যাঁ বাছা 5 বছর, 5 বছর যদি টাকা রাখে তাহলেই কিন্তু সে 10% হারে 800 টাকায় 1200 টাকা পাবে। ক্লিয়ার না, ক্লিয়ার না? ক্লিয়ার। চল, কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা, এইটা যদি হয় তাহলে মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হার আমাকে বের করতে হবে। চলো, 7 বছরে সুদে আসলে কত বাবা, 7 বছরে সুদ যোগ আসল কত টাকা 7100, 4 বছরে সুদ যোগ আসল কত টাকা বাবা 6200, তাহলে 7 বছরে সুদ যোগ আসল 7100, 4 বছরে সুদ যোগ আসল 6200, তাহলে কত হয়ে যাচ্ছে বাবা, মাইনাস করে দিলে 7 বিয়োগ 4, 3 বছরে আসল আসল কেটে যাচ্ছে, তাহলে 3 বছরের সুদ কত টাকা হচ্ছে 7100 থেকে 6200 বাদ দিচ্ছি, তাহলে 7100 থেকে 6200 বাদ দিলে 900 টাকা। 3 বছরের সুদ 900 টাকা, তাহলে বাবা 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ 900 বাই 3 টাকা 300 টাকা, তাহলে বাবা 1 বছরে যদি 300 টাকা হয় 4 বছরের সুদ কত 300 ইন্টু 4 1200 টাকা, তাহলে 4 বছরের সুদ কত টাকা বাবা, 4 বছরের সুদ 1200 টাকা, তাহলে 4 বছরে যদি 1200 টাকা সুদ হয় তাহলে আমরা 4 বছরে সুদ আসল কত পেয়েছিলাম বাবা, 4 বছরে সুদ আসল 6200, তাহলে 4 বছরের সুদ আসল মিলিয়ে 6200, শুধুমাত্র 4 বছরের সুদ 1200, তাহলে 4 বছরের আসল কত,
6200 বিয়োগ 1200 এত টাকা, তাহলে কত হয়ে যাচ্ছে? 5000 টাকা। কত পাচ্ছি? 5000 টাকা। তাহলে 4 বছরের আসল হয়ে গেল কত টাকা? 5000 টাকা। তাহলে এখানে যেটা বিষয় আমাদের দাঁড়ালো সেটা হচ্ছে যে 4 বছর, সময় 4, আসল 5000, সুদ 1200, তাহলে সুদের হার বের করতে পারি না? স্যার সুদের হার একটা এক্সট্রা পেজ নিয়ে নিই। সময় 4 বছর, আসল 5000, সুদ 1200, ধরি সুদের হার R%, লিখতে পারি অতএব আসল সুদ ইকুয়াল টু 1200 ইকুয়াল টু PTR/100, তাহলে 5000 ইন্টু টি কত বাবা? 4 বছর ইন্টু আর বাই কত? 100, তাহলে দুটো শূন্য দুটো শূন্য কাটছে, 1200 নিচে 50 ইন্টু 4 ইকুয়াল টু কত? আর 4 3 12, 300, একটা শূন্য একটা শূন্য, 5 6 30, আর ইকুয়াল টু 6%। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? স্যার ক্লিয়ার স্যার, চকাচক হয়ে গেছে স্যার, বোঝা গেছে স্যার? समझ आ गया স্যার। চলো চিল। নেক্সট, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হয়। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার। সেম জিনিস, আসল অর্থাৎ কত টাকা ধার করেছিল? কত টাকা ধার করেছিল? 15,000 টাকা। স্যার 15,000 টাকা ধার করেছে, সময় কত বছর স্যার? 5 বছর। কত টাকা দিতে হয়েছে স্যার? 22,125 টাকা। তাহলে সুদ আসল তাকে কত টাকা দিতে হয়? সুদ আসল তাকে দিতে হয় 22,125 টাকা। স্যার যদি সুদ আসল 22,125 টাকা দিতে হয় তাহলে স্যার সুদ কত স্যার? 22,125 মাইনাস 15,000, স্যার কত হয়ে যাচ্ছে? 5,000 এদিকে আর 2,000, 7,125 টাকা। স্যার সুদ কত স্যার? 7,125 টাকা স্যার। স্যার আমরা জানি স্যার, উই নো স্যার, ধরি সুদের হার R%, সুদের হার কত পার্সেন্ট? আমি ধরে নিচ্ছি সুদের হার R%। তাহলে সুদের হার যদি R% হয় তাহলে আমরা কি জানি? I ইকুয়াল টু PTR/100। তাহলে I কত বাবা? 7,125 ইকুয়াল টু PTR, P কত? 15,000 ইন্টু টি কত? 5, আর কত জানি না, বাই 100। দেখো এই অঙ্ক করতে গেলে না ক্যালকুলেশন, পাটিগণিতের যে কোনো অঙ্ক করতে গেলে ক্যালকুলেশন অর্থাৎ ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ক্যালকুলেশন একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু বাবা ভুল হয়ে যাবে। তাই ক্যালকুলেশন খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, ধৈর্যটাকে ধরতে হবে, সব অঙ্ক হবে, কেন হবে না? 7,125 বাই 150 ইন্টু 5 ইকুয়াল টু কত? আর চলো 5 দিয়ে কাটি, 5 কে 5, 2 21, 4 5 20, 1 12, 5 দুগুণে 10, 2 25, 5 5 25, 1425। 15 দিয়ে যদি কাটি, 15 দিয়ে না একবারে কেটে লাভ নেই, 5 দিয়ে আবার কাটছি, 30। তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 42, 5 8 40, 5 5 25, আবার 5 6 30, 5 দিয়ে কাটলে 5 5 25, 3 35, 5 7 35। এবার 3 দিয়ে কাটলে 3 কে 3, 27, 3 9 27, আর এটা 3 দিয়ে কাটলে 2। তাহলে কত হয়ে যাচ্ছে? 19/2%। আর ইকুয়াল টু 19/2%। 19/2 মানে আমি 9 দুগুণে 18, 1 9.1/2%। তাহলে কত পার্সেন্ট সুদের হার? 9.1/2%। 15,000 টাকা ধার করেছে, 5 বছর পর কত টাকা দিচ্ছে? 22,125 টাকা। তাহলে তার 9.1/2% হারে সুদ দিতে হচ্ছে। ওকে স্যার।
রহমত চাচা খুব 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 গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু বারবার তোমাদের সরল সুদ কষাতে রিপিট হয়। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে কত 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেয়। তাহলে সুদের হার কত পার্সেন্ট দেওয়া আছে বলো? সুদের হার কত পার্সেন্ট দেওয়া আছে? 12%। তাহলে সুদের হার তোমার হাতে দেওয়া আছে 12%। বলছে 2,40,000 টাকা ধার নেয়, তাহলে আসল কত? 2,40,000 টাকা। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেয়। তাহলে বাড়িটা তৈরি করার পর প্রত্যেক মাসে 5200 টাকায় তিনি ভাড়া দেয়। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে, তা আমাকে হিসাব করে লিখতে হবে। চল, সুদের হার 12%, আসল 2,40,000, সুদ আমরা জানি না। ওকে, ধরি এখানে একটা জিনিস ছোট্ট করে লিখে নিই। ধরি ধার নেওয়ার টি বছর পর তিনি ব্যাংকের টাকা সুদ সহ শোধ করেন। তাহলে তার আসল কত? তিনি কিন্তু ভাড়া বাড়ির টাকা থেকেই শোধ করে বাবা, বুদ্ধিমান রহমত চাচা। নিজের পকেট থেকে না, ধার নিয়েছে, বাড়ি বানিয়েছে, বাড়ি ভাড়া দিয়েছে, সেই ভাড়া থেকে ব্যাংকের টাকা শোধ করেছে, পকেট থেকে 1 টাকাও খরচা করেনি। বুঝতে পেরেছো? তারপর ব্যাংকের টাকা শোধ হওয়ার পর যেটা হবে সেটা রহমত চাচার পকেটে যাবে। ঠিক আছে, চলো তাহলে শর্তানুসারে আমি অ্যাকচুয়ালি রহমত চাচা কত টাকা ধার নিয়েছে সেটা লিখে ফেলছি। 2,40,000 প্লাস এই 2,40,000 টাকার উপর 12% হারে টি বছরের সুদ কত? পিটিআর বাই 100, 2,40,000 ইন্টু 12 ইন্টু টি বাই 100 ইকুয়াল টু ঘর ভাড়ার টাকা থেকে দেয়। ভাড়া কবে দেয়? ধার নেওয়ার পর 1 বছর সে বাড়িটা বানায়, তাহলে 1 বছর পর থেকে সে ঘর ভাড়া দেয়। তাহলে 1 বছর পর থেকে মানে তার ঘর ভাড়ার টাকা খাটে, যদি টি বছর পর শোধ করে তাহলে তার ঘর ভাড়ার টাকা T-1 বছর। এবার T-1 বছর কত টাকা করে ভাড়া? 5200। বছরে না মাসে? মাসে। তাহলে 1 মাসে 5200, তাহলে 12 মাসে কত? 12 ইন্টু 5200। বছরে নিয়ে যেতে হবে তো, তাহলে 12 ইন্টু 5200। এবার এটাকে ক্যালকুলেট করো, দেখো টি এর মান কিন্তু তোমরা পাবে 9। স্যার ক্যালকুলেটটা করে দিন না। ক্যালকুলেশনটা না করে আপনি শুধু ক্যালকুলেট করো বলে ছেড়ে দিলে চলবে? ঠিক আছে, দেশের স্বার্থে 10-এর স্বার্থে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। 2,40,000 এই পর্যন্ত তোমরা বুঝেছো কিনা একটু কমেন্টে জানিও। ঠিক আছে, প্লাস এখানে 24 ইন্টু 12, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 একে 4, 2 একে 2, 8, 4 4 8, 2, 288, 288, তারপর কি 2 শূন্য। টি ইকুয়াল টু কত? 12 ইন্টু 5200, তাহলে 12 ইন্টু 52, 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 একে 2, 5 একে 5, 4 2 6, কত হচ্ছে? T-1 ইন্টু 6 2 4 0 0, 6 2 4 0 0। তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি? চলে এসো, আমরা পেয়ে যাচ্ছি, ক্যালকুলেশন কোথায় করব? এখানে করছি। 2,40,000 প্লাস 28,800, 28,800 টি ইকুয়াল টু 62,400 টি
মাইনাস 62,400। তাহলে আমি 28,800t মাইনাস 62,400t ইকুয়াল টু মাইনাস 62,400 মাইনাস 2,40,000 করলাম। কত পেয়ে গেলাম স্যার? 28,800 থেকে 62,400 বাদ দিচ্ছি, তাহলে এদিকে পড়ে থাকছে তোমার 28,800 62,400। দাঁড়াও এখানে ক্যালকুলেশন করি। 62,400 থেকে 28,800 বাদ দিলে তোমার পড়ে থাকছে দুটো শূন্য, 8 কথা 4 সমান 6, তারপরে হাতে থাকে 1, 2 কথা 12 সমান 3, হাতে থাকে 1, 2 একে 3, 3 3 6 0 0 33,600। 33,600t মাইনাস আছে কেননা বড়টা নেগেটিভ। 62,400 আর 2,40,000, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার 3,62,400 2,40,000, তাহলে 3,02,400। 3,02,400 তাই তো হচ্ছে। 2,40,000 আর 60,000 আমার কত হয়ে যাচ্ছে? 2,40,000 আর 60,000 হয়ে যাচ্ছে 3 লাখ, আর 2,400 3,02,400 মাইনাস মাইনাস কেটে গেল। 33,600 যদি ওপারে যায়, টি ইকুয়াল টু কত পাচ্ছি? টি ইকুয়াল টু পাচ্ছি 3,02,400 বাই 3,02,400 বাই 33,600। দুটো শূন্য দুটো শূন্য, গজবিল্লার গ। তাহলে টি ইকুয়াল টু 336 3024 কাটলে 9 পাই। ওকে, তাহলে ধার নেওয়ার 9 বছর পর, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িতে, ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করছে? ব্যাংক ভাড়া খাটে ক বছর? 8 বছর, কিন্তু ব্যাংকের টাকা সুদসহ শোধ করছে ক বছর পর? ধার নেওয়ার 9 বছর পর। তার কারণ টি এর মান কিন্তু তোমার 9 বেরিয়েছে। টি এর মান কত বেরিয়েছে? 9। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রবলেমগুলো। আশা করছি এক্সারসাইজের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর মধ্যে থেকে কিছু প্রবলেম তোমাদের করালাম। রহমত চাচার প্রবলেমটা একটু ভালো প্রবলেম এই সবগুলোর মধ্যে, সবগুলোর তুলনামূলক। এছাড়া আরও আশরাফ চাচা, আমিনা বিবি, এই ধরনের কম্প্যারিজনের যে সরল সুদের অঙ্কগুলো থাকে সেগুলো ইম্পর্টেন্ট। তোমরা এক্সারসাইজ এবং এক্সাম্পলের অঙ্ক যদি দেখে নাও, আই থিঙ্ক 5 ইয়ার্স বা 10 ইয়ার্স খুঁজে দেখো, একটাও কোশ্চেন তার বাইরে নেই। যদি থাকে হয় নাম বদলেছে, নয় সংখ্যা বদলেছে, কিন্তু একেবারে টোটালি আলাদা এমন কোশ্চেন নেই। তাই সরল সুদ কষা থেকে এই কনসেপ্টের আধারেই কোশ্চেন আসবে। তোমরা এক্সারসাইজ এবং এক্সাম্পলের প্রবলেমগুলো ভালো করে দেখে নাও, তাহলেই আগুন লাগবে। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই তোমরা আজকের ক্লাসটা কমেন্ট সেকশানে জানিও যে হ্যাঁ স্যার আগুন জ্বলেছে, না স্যার আগুন জ্বলেনি, আরও একটু ভালো করে বোঝান, এই জায়গাতে সমস্যা হচ্ছে। যাই হোক না কেন, খুব অনেস্ট ওপিনিয়ন একটা কমেন্ট সেকশানে রেখো। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলে তারা যদি কিচ্ছু না লেখো, অন্তত একটা লাভ রেখে যেও, তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা শেষ পর্যন্ত দেখেছো। অর্থাৎ কারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছে, কারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখেনি, এটা আমি সিগনিফাই করতে চাইছি। আমি চাইছি যে ডেডিকেটেডলি কারা শেষ পর্যন্ত আমার ক্লাসটা করছে সেটাকে দেখতে। সো আই থিঙ্ক তোমরা প্রত্যেকে এই ক্লাস থেকে যথেষ্ট উপকৃত হয়েছো। আশা করছি আগামীর ক্লাসগুলো থেকেও তোমরা উপকৃত হবে। এসওই বাংলা, এসওই 9-10-এ তোমাদের জন্য একটা সিরিজ আসছে, একেবারে 10-এর ক্লাস 10-এ যত চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারের উপরে। তাই অবশ্যই তোমরা প্রত্যেকটি ক্লাস দেখো, প্রিভিয়াস ক্লাস থেকে শুরু করে যে ক্লাসগুলো আসবে সবগুলো দেখতে থাকো। কোনো রকম কোনো সমস্যা হলে, কোনো রকম কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর অবশ্যই তোমরা ক্লাসগুলোকে শেয়ার করো বন্ধুদের সাথে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। তুমি যেই হও, ক্লাস 9-10-এর স্টুডেন্ট, 11-12-এর স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, গার্জিয়ান বা অন্য কেউ, অবশ্যই আপনাদের কাছে, তোমাদের কাছে, তোদের কাছে, সবার কাছে আমার আমন্ত্রণ যে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে এসওই বাংলাকে, এসওই 9-10-কে পৌঁছে দাও। তাহলেই আমাদের সফলতা, তাহলেই আমাদের এই পরিশ্রম সার্থক। তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, শিখবে এবং জিতবে। থ্যাংক ইউ এভরিওয়ান। জয় হিন্দ।